জিনিয়াস। চলো আজকে আমরা অনুশীলনী 1.3 দেখবো। হ্যাঁ, অনুশীলনী 1.3 যে উদাহরণগুলো আছে, যেমন √2 দেখা যায় √2 একটি পরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা, √3 একটি অপরিমেয় সংখ্যা, এরকম। আজকে আমার কাছে একটু প্রবলেম দেবে, তোমরা ম্যানেজ করবে, ঠিক আছে? তাহলে 3 প্লাস √ এরকম সংখ্যাগুলো, পরিমেয় অপরিমেয়গুলো আমাদের দেখাতে হবে, ঠিক আছে? তাহলে খুব ইজি, দুই একটা আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে খুব খুব সহজে তোমরা করে নেবে। আমি √2 দেখিয়ে দেবো, √3 দেখিয়ে দেবো, এবং √5 কীভাবে অপরিমেয় প্রমাণ করতে হয় দেখিয়ে দেবো। এরপরে আমি একটি বা দুটি এই প্লাস মাইনাস নিয়েও দেখিয়ে দেবো। ভেরি ইজি, মানে একবার দেখলে শুধু দুইটা বা একটা কনসেপ্ট লাগে। প্রথমে একটা আমাদের আছে উপপাদ্য। আমরা তো প্রথমে ইউক্লিডের একটা শিখেছি। এরপরে 1.2 উপপাদ্য আমরা মৌলিক উৎপাদক, মানে পাটিগণিতের মৌলিক উপপাদ্য শিখেছি। এখন 1.3 একটা উপপাদ্য, মানে ভেরি সিম্পল, তোমরা এমনিতেই বুঝতে পারবে। সেটার প্রমাণ আছে, কিন্তু প্রত্যেকটা থিওরামের কিন্তু প্রমাণ আছে, ঠিক আছে? থিওরাম মানে সেটাকে আমরা প্রমাণ করতে পারি, কখনো কখনো এক্সামে এসে যায়। কিন্তু এই যে আমাদের থিওরাম বা উপপাদ্য 1.3, সেটার প্রমাণ লাগবে না, ঠিক আছে? মানে সেটার প্রমাণ জরুরি না। তাহলে সেই উপপাদ্যটা কি? আসলে সেই উপপাদ্যটা কিছু না, মানে যদি a² একটা আছে, সেটা যদি একটা মৌলিক উৎপাদক যদি আমরা ধরে নিই পি, একটা মৌলিক উৎপাদক আছে, তাহলে এর ও কি থাকবে? সেই পি একটা মৌলিক উৎপাদক থাকবে। বা এমনিতে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখতে চাই, যেমন ধরে নাও আমাদের 9-এর মৌলিক উৎপাদক কি? 9-এর মৌলিক উৎপাদক 9-এর স্কোয়ার কি? 9-এর স্কোয়ার হচ্ছে আমাদের 81, ঠিক আছে? তাহলে এটি 9-এর স্কোয়ার। তাহলে এই 9-এর স্কোয়ারের মধ্যে 3 একটা কি আছে? আমাদের 3 একটা মৌলিক উৎপাদক আছে। মানে 3 জানি আমরা মৌলিক সংখ্যা, এবং 3 দিয়ে যেহেতু 81কে ভাগ করা যাবে, তাহলে 3 একটি মৌলিক উৎপাদক। মানে 81-এর মধ্যে 3 একটি মৌলিক উৎপাদক আছে, ঠিক আছে? 9-এর স্কোয়ারের মধ্যে 9-এর স্কোয়ার এই সংখ্যা, 9-এর স্কোয়ারের মধ্যে 3 একটি মৌলিক উৎপাদক আছে। তাহলে 9 যে সংখ্যা হবে তার মধ্যেও মৌলিক উৎপাদক 3 থাকবে। বা এরকম আমরা যদি সকল সংখ্যার ক্ষেত্রে যদি বলতে চাই, তাহলে a² মধ্যে যদি কিউ একটি মৌলিক সংখ্যা থাকে, a² মধ্যে যদি কিউ একটি মৌলিক সংখ্যা থাকে, তাহলে কি হবে? এর মধ্যেও সেই একই কিউ একটি মানে মৌলিক উৎপাদক থাকবে। a² মধ্যে যদি কিউ একটি মৌলিক উৎপাদক থাকে, তাহলে এর মধ্যেও কিউ একটি মৌলিক উৎপাদক থাকবে। এটা খুব ইজি। তাহলে আমরা প্রথমে এটা লিখে নিই। এই হলো সিম্পল। আমরা যদি ধরে নিই যে পি একটা কি মৌলিক সংখ্যা, এবং যদি a²কে আমরা যদি পি দ্বারা ভাগ করতে পারি, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা মানে মৌলিক উৎপাদক। পি দ্বারা যদি বিভাজ্য হয় a², তাহলে কি হবে? আমাদের এ যেটা a² যে রুট বা বর্গমূল যেটা এ, সেটাও কি হবে? আমাদের সেম পি দ্বারা কি হবে? বিভাজ্য হবে, ঠিক আছে? এখন এটা দ্বারা আমরা প্রমাণ করবো যে √2 √3 কিভাবে কি হয় একটি আমাদের অপরিমেয় সংখ্যা হয়। তাহলে প্রথমে আমরা √2 থেকে দেখে নিই। √2কেও কিন্তু আমরা উপপাদ্য ধরে নেব, √3কেও আমরা উপপাদ্য ধরে নেব, এবং √5কেও আমরা উপপাদ্য ধরে নেব। এগুলোর সাহায্যে আমরা বাক্যগুলোও প্রমাণ করতে পারবো। উপপাদ্য ধরে নেওয়া মানে একবার প্রমাণ করে দিলাম, তাহলে বলবো যেহেতু √2 একটি কি আমাদের অপরিমেয়, মানে আর প্রমাণ করতে লাগবে না। আরও একবার যদি আমাদের √2 আসে, তাহলে আমাদের সেটা প্রমাণ করিয়ে দেখাতে লাগবে না। আমরা বলবো যেহেতু একটি √2 একটি পরিমেয়। যেরকম আমরা উপপাদ্যকে ইউজ করি পাটিগণিতের মৌলিক উপপাদ্য মতে, ইউক্লিডের বিভাজন পদ্ধতির মতে, এরকম, বুঝেছ? তাহলে উপপাদ্যের কথা এরকম। তাহলে √2 √3 এগুলোকে আমরা উপপাদ্য ধরে নেব। √2কে কীভাবে করবো দেখো, খুব সিম্পল। প্রথমে যে একটা আছে √2কে আমাদের কি প্রমাণ করতে হবে? এটি একটি অপরিমেয় সংখ্যা। খুব সিম্পল। আমরা একটা মেথড আছে আমাদের সায়েন্সে, ফিজিক্স হোক বা ভবিষ্যতে তোমরা দেখবে, যে আমরা প্রথমে এজাম্পশন ধরে নিই, ঠিক আছে? যেমন এটাকে আমাদের কি প্রমাণ করতে হবে? অপরিমেয়। আমরা প্রথমে এটাকে এর উল্টা ধরে নেব, এটা কি একটি পরিমেয়। এটা পরিমেয় ধরার ফলে, যেহেতু এটা অপরিমেয়, প্রমাণ করতে বলছে অপরিমেয়, কিন্তু আমরা এটাকে ধরে নেবো একটি পরিমেয়, এবং আমরা করতে যাব লাস্টের কনক্লুশন লাইনে আমাদের একটা মানে গড়বড় এসে যাবে। সেই গড়বড়টা আসার কারণ হবে মানে মিলবে না, কথার কন্ট্রাডিকশন এসে যাবে। প্রথমে আমরা একটা কথা বলেছিলাম, লাস্টে অন্য কথাটা বদলে অন্যটা হয়ে গেছে। তাহলে আমরা বলবো এই অন্যটা হওয়ার কারণ কি ছিল? এই যে প্রথমে আমরা ধরেছিলাম যে এটা মানে উল্টা ধরেছিলাম, তাহলে আমাদের ফলটা কি হতে হবে? এটাকে উল্টিয়ে, যেমন এর ক্ষেত্রে কি হবে? আমরা বলবো যে √2 একটি
পরিমেয়, আসলে তো রুট টু অপরিমেয়। তাহলে আমরা পরিমেয় ধরে পরিমেয় প্রপার্টিজ ইউজ করে, বৈশিষ্ট্য ইউজ করে আমরা করে যাব এবং শেষ অন্তিমে এসে আমাদের একটা প্রবলেম এসে যাবে, একটা কন্ট্রাডিকশন এসে যাবে। আমরা বলবো এই কন্ট্রাডিকশন কিসের জন্য এসেছে? এই যে আমাদের একটা ভ্রান্ত ধারণা যে রুট টুটা একটি পরিমেয় সংখ্যা। আসলে রুট টু পরিমেয় না, রুট টু অপরিমেয়। এই অপরিমেয় বলে দিলেই আমাদের সলভ হয়ে গেল, প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। মানে এই কন্ট্রাডিকশন আমাদেরকে বুঝাবে যে সেটা একটা অপরিমেয় সংখ্যা। তোমরা বলতে পারো এটা কি এটা কোনো প্রমাণও না। হ্যাঁ, প্রমাণ বিভিন্ন পদ্ধতিতে করা যায়, ঠিক আছে। প্রমাণ বিভিন্ন পদ্ধতিতে, রিভার্স প্রমাণ, ডাইরেক্ট প্রুফ, ইনডাইরেক্ট প্রুফ, এরকম বা লজিক্যাল প্রুফ আছে। যেমন আমরা এরকম বলতে পারি যে এই একটা আমাদের কি আছে, একটা বল ধরে নাও তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এখানে একটা আছে আমাদের, ধরে নাও একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ আছে। এখানে অন্য যে কোনো একটি, ধরে নাও একটি আমাদের পেন আছে, ঠিক আছে, একটি পেন এরকম। তাহলে কি হবে? আমরা জানি যেমন ধরে নাও এই বলটা এই কলম থেকে কি ছোট, বলটা কলম থেকে ছোট, ঠিক আছে। অনেক ধরনের প্রমাণ আছে, তোমাদেরকে জাস্ট বলছি। আমরা এটাও জানি যে এই পেন যে সেটা কিসের থেকে ছোট? মানুষ থেকে ছোট। কিন্তু আমাদের কাছে এই মানুষ এবং বলের মধ্যে কোনো রিলেশন দেওয়া নেই। তাহলে আমরা কি বলবো? আমরা লজিক ইউজ করব। এটাও এক ধরনের প্রমাণ। কিন্তু কি লজিক ইউজ করব? যেহেতু আমরা বলবো এই কলমটা কিসের থেকে ছোট? মানুষ থেকে ছোট। এই স্টেটমেন্ট তো দেওয়া আছে আমাদের, ঠিক আছে। আরেকটা স্টেটমেন্ট কি দেওয়া আছে যে এই কলমটা বল থেকে ছোট। যেহেতু এই কলমটা মানুষ থেকে ছোট, ঠিক আছে, এবং এই কলমটা আবার বল থেকে বড়, ছোট না মানে বড়। তাহলে আমরা ইনডাইরেক্টলি বলে নেবো যে এই মানুষটা বল থেকে বড়। মানে এরকম বিভিন্ন প্রকারের প্রমাণ আছে, তোমরা পরে বুঝবে। তাহলে এটা এক ধরনের প্রমাণ, এজামশন প্রমাণ। আমরা প্রথমে এজিউম করে ধরে নেবো এরকম হবে, পরে দেখবো প্রবলেম এসেছে এরকম হওয়ার কারণে, তারপরে আমরা বলবো। অ্যাকচুয়ালি আমরা ডে টু ডে লাইফে আমরা এরকম অনেক করি। কোনো একটা মানুষ কোনো একটা কথা বলেছে, তারপরে আমরা বলবো আচ্ছা ঠিক আছে, তোর কথা ঠিক তো, তাহলে বলে যা। পরে শেষে গিয়ে কি আছে, একটা প্রবলেম এসে যায়, সে আর বুঝাতে পারে না। তারপরে আমরা বলি তুই যদি সত্যি বলতে তাহলে এরকম হলো কীভাবে, আসলে তুই কি বলেছিস, মিথ্যা বলেছিস। এরকম আমরা প্রমাণ অলরেডি আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। তাহলে আমরা প্রথমে কি করব? যেমন ধরে নাও আমাদের রুট টু, ঠিক আছে, রুট টু একটি আমরা ধরে নেব এটি একটি পরিমেয় সংখ্যা। যদি পরিমেয় সংখ্যা তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি আমরা? পি বাই কিউ, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0। তোমরা অলরেডি জানো পরিমেয় সংখ্যা কীভাবে প্রকাশ করা যায়। এরপরে আমরা বলবো পি বাই কিউ যেহেতু একটি ভগ্নাংশ, এরকমও থাকতে পারে ভগ্নাংশটি 20/8, এরকমও তো থাকতে পারে 20/8, ঠিক আছে। ভগ্নাংশ তো যে কোনোভাবে থাকতে পারে। আমরা বলবো না, এটার মধ্যে যে কোনো যদি কমন ফ্যাক্টর থাকে, কমন যদি মানে সাধারণ উৎপাদক যদি থাকে, সেগুলোকে আমরা কি করে দিয়েছি? ভাগ করে দিয়েছি। যেমন এরকম যদি থেকে থাকে তাহলে আমরা কি করে নিলাম? 4×5 = 20, 4×2 = 8, এরকম আমরা ভাগ করে নিলাম। তাহলে এখানে তো সংখ্যা, এখানে তো এরকম বলতে পারবো না। আমরা বলবো পি এবং কিউকে আমরা কি করে নিয়েছি? পি এবং কিউ এর মধ্যে থাকা সাধারণ যে উৎপাদকগুলো সেগুলোকে আমরা ভাগ করে নিয়েছি। ভাগ করে আমরা কি পেয়েছি? এ এবং বি দুটি সংখ্যা পেয়েছি। যাতে কি হয়েছে, এই পি এবং কিউ ভাগ করে যেভাবে 20 ভাগ হয়ে কি অন্য একটি সংখ্যা এসে গেছে 8, চেঞ্জ হয়ে 2 এসে গেছে। এখন আর এই দুটি কি হয়ে গেল? একটি অন্যটির মৌলিক সংখ্যা হয়ে গেল, এখন আর ভাগ যাবে না। তাহলে এভাবে আমরা বলবো এই পি এবং কিউকে আমরা ভাগ করে দিয়েছি তাদের যে সকল সাধারণ উৎপাদক আছে সেগুলো দিয়ে। এবং পরে আমরা কি বানিয়েছি? এ এবং বি পেয়েছি, এবং এ এবং বির মধ্যে কি নেই? কোনো সাধারণ উৎপাদক নেই। মানে এ এবং বি একটি অন্যটি কি হয়ে গেল? সহমৌলিক বা পরস্পর মৌলিক, কো প্রাইম নাম্বারস বা এরকম একটি প্রাইম নাম্বারস হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো, যখন এ এবং বি পেয়ে গেলাম তাহলে আমরা রুট টুকে এখন এ বাই বি লিখতে পারবো। এ বাই বি লিখে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবো। যেমন এই রুট টু নিচের 1 আছে, তাহলে এ 1 যা এ হয়ে যাবে, আর বি আর রুট টু মিলে রুট টু বি হয়ে যাবে। এরপরে আমরা কি করব? এই রুট টুকে আমরা ক্যান্সেল, মানে রুট ভাঙার জন্য আমরা স্কোয়ার করে নেবো। তাহলে কি হয়ে যাবে? এ স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে স্কোয়ার করলে রুট টু থেকে 2 হয়ে যাবে, এবং বি স্কোয়ার করলে বি হয়ে যাবে, ঠিক আছে। মানে আসলে এরকম ছিল তো, রুট টু বি এরকম আমরা স্কোয়ার করে নিয়েছি, তাহলে রুট চলে যাবে, বির মধ্যে একটি স্কোয়ার লেগে যাবে, এরকম, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2
বি স্কোয়ার। এখন আরেকটা কনসেপ্ট এখানে ইউজ হবে, দেখো এই এ স্কোয়ারকে আমরা কি কি হিসাবে লিখতে পেরেছি, 2b স্কোয়ার। বি একটি সংখ্যা, তাহলে 2-র সঙ্গে গুণে আছে, যে কোনো একটি সংখ্যার সঙ্গে অন্য একটি সংখ্যা যদি গুণে থাকে, তাহলে যেমন 2 একটি সংখ্যা, ঠিক আছে, 2-এর সঙ্গে আমরা অন্য একটি যদি গুণ করে যদি একটি সংখ্যা লিখি, যেমন ধরো না 2-এর সঙ্গে 5 গুণ করে লিখেছি, তাহলে কি হয়ে যাবে 5 2 × 5 মানে 10 হয়ে যাবে। এই 10টা কি, 10টা 2-এর গুণিতক। গুণিতক মানে মাল্টিপলস। তোমরা মাল্টিপল এবং ফ্যাক্টর অলরেডি ক্লাস 6-7 পড়ে এসেছো। যদি একটু প্রবলেম হয়ে থাকে তাহলে আমার বেসিক ম্যাথসের আমার প্লেলিস্ট একটা আছে, সেখানে প্রথম ভিডিওতে এগুলো বোঝানো হয়েছে। তাহলে 10 কি হয়ে যাবে আমাদের 2-এর একটি মাল্টিপল বা গুণিতক। তাহলে 2 কি হয়ে যাবে, 2 10-এর একটি উৎপাদক হয়ে যাবে। মানে কি, মানে এই 10-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, সেটা সম্পূর্ণ যাবে বিভাজ্য হয়ে যাবে। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি এই এ স্কোয়ারকে আমরা কি হিসাবে লিখতে পেরেছি, 2-এর গুণিতক, 2 × সামথিং, ঠিক আছে। 2-এর গুণিতক যেহেতু লিখতে পেরেছি, তাহলে আমরা এই এ স্কোয়ারকে কি দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো। আমরা এভাবে লিখবো যে এ স্কোয়ারকে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো, আমরা ভাগ করতে পারবো 2 দিয়ে, ঠিক আছে। যদি এ স্কোয়ারকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমাদের কি হবে, এই যে যদি আমরা এ স্কোয়ারকে যদি আমরা পি দ্বারা ভাগ করতে পারি, তাহলে একেও আমরা কি করতে পারবো, সেম একে পি দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এখানেও আমরা বলবো যদি এক্স স্কোয়ারকে আমরা 2 দ্বারা ভাগ করতে পেরেছি, মানে একেও আমরা কি করতে পেরেছি, 2 দ্বারা ভাগ করতে পারবো। যদি একে 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এ ইকুয়াল টু কি হবে, এ ইকুয়াল টু 2 × সি। সি বলে যে কোনো একটি অখণ্ড সংখ্যা, যে কোনো একটি নাম্বার সামথিং, মানে যেহেতু 2 দিয়ে ভাগ করতে পারো, তাহলে তো 2-এর তো গুণিতক হবে, এটা ঠিক আছে। কিন্তু পরে কি আসবে সাথে সেটা আমাদের জানা নেই। আমরা একটা চলক বা এমনিতে একটা জেনারেল একটা নাম্বার নিয়ে নিলাম, যে কোনো সংখ্যা আসুক না কেন সাথে কি থাকবে আমরা বলে নিলাম 2 থাকবে, যেহেতু এটা কি 2-এর গুণিতক, ঠিক আছে। এই যে এ, এটা 2-এর গুণিতক, 2-এর গুণিতক 2 দ্বারা ভাগ করা যায়, এটা 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা আমাদের কি হিসাবে লিখতে হবে, 2-এর গুণিতক হিসাবে। তাই এ স্কোয়ার যেহেতু এখান থেকে পেয়েছি, এ স্কোয়ার 2 দ্বারা ভাগ করা যাবে বিভাজ্য, এখানে আমরা বলে দেবো এটা ইউজ করে এই উপপাদ্য, দেন তাহলে একেও আমাদের কি করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো। ভেরি সিম্পল। একে যদি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এ যেটা যে কোনো মানই থাকুক না কেন সেটা এই আকৃতির থাকবে, মানে একটা 2 সাথে সাথে সর্বদা কি হিসাবে থাকবে, গুণ হিসাবে থাকবে। এখন যদি থাকে এখানে, ঠিক আছে, তাহলে আমরা এবার ধরে নিলাম এই ভ্যালুটাকে আবার আমরা কি করব, এখানে পুট করে দেব। এই যে এইগুলো 2c আমরা লিখেছি, এখানে আমরা লিখে দেবো যে এই 2 এর জায়গায় আমরা 2c লিখে দেবো, 2c এবং স্কোয়ার করে নেবো, যে এখানে স্কোয়ার আছে, এখানে আমরা 2b স্কোয়ার। এবং এটাকে আবার সলভ করলে কি হবে, 2c স্কোয়ার মানে কি 2 স্কোয়ার 4 আর c স্কোয়ার c স্কোয়ার, এখানে 2b স্কোয়ার। উভয় দিক থেকে যদি আমরা ক্যান্সেল করে নিই, যেমন 2 দিয়ে, তাহলে এখানে 2 চলে যাবে, এখানে 2 থাকবে, মানে কি হলো 2c স্কোয়ার = 2b স্কোয়ার। এটা নর্মাল বীজগণিত, তোমরা জানবে যে কীভাবে আমি করেছি। উভয় দিকে আমি 2 দ্বারা ভাগ করেছি, এখানে 2 দিয়ে ভাগ করলে 2 থাকবে, এখানে 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে, চলে যাবে, ঠিক আছে। এখানে কি হয়ে গেল, এখানে এখন এই যে আরেকটা এসে গেল, এই বি স্কোয়ার যেটা, সেটা কি হচ্ছে আমাদের 2c স্কোয়ার হয়ে গেছে। আগে আমরা দেখেছি যে এ স্কোয়ার সেটা 2b স্কোয়ার হয়েছিল, তাহলে আমরা বলেছিলাম যে এই এ এটা কি দ্বারা ভাগ করা যায়, এই এ স্কোয়ার এটা 2 দ্বারা ভাগ করা যায়। এখন বি স্কোয়ার সেটা 2c স্কোয়ার হয়ে গেছে, এখন আবার আমরা কি বলতে পারবো, এই বি স্কোয়ার যেটা সেটা 2 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার 2 দ্বারা ভাগ করা যাবে, হয়ে গেল, সিম্পল। এখন যদি বি স্কোয়ার 2 দ্বারা ভাগ করা যায়, এই উপপাদ্যের মধ্যে বি কেও 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা কি বলবো, বি কেও 2 দ্বারা ভাগ করা যায়। এখন এসে গেল প্রবলেম, কন্ট্রাডিকশন। আমার এই যে একটু আগে বলেছিলাম কি, এখানে আমরা কি বলেছিলাম, এই এ আর বি কি বলেছিলাম, বলেছিলাম পি এবং কিউ এর মধ্যে যে সাধারণ উৎপাদকগুলো আছে সেগুলো সবগুলোকে আমরা ক্যান্সেল করে নিলাম। এখন এ এবং বি পেলাম, এবং সেই এ এবং বি একটি আরেকটির কি মৌলিক, একটি আরেকটির মৌলিক বা সহমৌলিক বা পরস্পর মৌলিক, ঠিক আছে। যদি একটি আরেকটির মৌলিক হয়, তাহলে তাদের মধ্যে উৎপাদক শুধু 1 থাকবে, 1 ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। আর কোনো যদি উৎপাদক থাকতো তাহলে তারা একটি আরেকটি সহমৌলিক হতো না, কারণ আমরা তো উৎপাদকগুলিকে অলরেডি কেটে ফেলেছি। পি বাই কিউ ছিল, আমরা এ এবং বি বানিয়েছি। কিন্তু এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে এ 2 দ্বারা বিভাজ্য একটা লাইন, এবং এখান থেকে বি 2 দ্বারা বিভাজ্য, মানে উভয় সংখ্যাটির মধ্যে 2 একটি উৎপাদক আছে। কিন্তু আগে যে বলেছিলাম আমরা
কোনো উৎপাদক নেই, মানে আমাদের কথার মধ্যে কন্ট্রাডিকশন এসে গেল, ঠিক আছে, বিভ্রান্তি এসে গেল। এই বিভ্রান্তি কিসের জন্য আসলো? এই যে আমরা প্রথমে ধরে নিলাম যে 2 একটি কি ছিল, একটি পরিমেয় সংখ্যা। আসলে 2 কি না, তাই এই সকল কাণ্ড থেকে আমরা বুঝতে পেরেছি যে আসলে 2 একটা কি না, একটা পরিমেয় সংখ্যা না, সেটা একটা অপরিমেয় সংখ্যা। ভেরি সিম্পল, হয়ে গেল প্রমাণ। তাহলে এখন আমি লাইন বাই লাইন এগুলো মুছে আমি দেখিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেমন √2 একটি অপরিমেয় সংখ্যা আমাদের প্রমাণ করতে হবে। এটা তো থিওরেম, মানে আমরা থিওরেমকে প্রমাণ, এক্সামে তোমাদের এসে যাবে যে প্রমাণ করে যে √2 একটি অপরিমেয় সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব, ধরে নেব যে √2 একটি পরিমেয় সংখ্যা, ঠিক আছে, পরিমেয় সংখ্যা। তো √2 পরিমেয় সংখ্যা হলে √2 = p/q লেখা যাবে, যেখানে q ≠ 0, ঠিক আছে। এবং p এবং q এর মধ্যে p এবং q যে দুটি আছে সেগুলোর মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে সেগুলোকে আমরা কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, এবং ভাগ করে ফল কি পেয়েছি, a এবং b পেয়েছি। একটু আগে যে বুঝিয়েছিলাম 20/8 যেভাবে, তো a এবং b পাই, যেগুলো কি এই a এবং b দুটি পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে একটা এবং অন্যটার মধ্যে শুধু 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, সাধারণ উৎপাদক। অথবা আমরা লিখতে পারি, আগে ছিল √2 = p/q, এখন হয়ে যাবে √2 = a/b। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে a = √2b, কোনাকুনি এরপরে স্কোয়ার করলে হয়ে যাবে a² = √2b²। উভয় দিকে বর্গ করা হলো, ঠিক আছে, কারণটা লিখে দিলাম। এরপরে a² = এই স্কোয়ারের ফলটা কি হবে, √2 এরকম b। তাহলে অতএব a², এই কথা থেকে আমরা কি বুঝতে পারছি, এই স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারছি অতএব a² যেটা আছে সেটা 2 দ্বারা বিভাজ্য, সিম্পল। এবং আমাদের উপপাদ্য 1.3 অনুসারে আমরা দেখতে পাই যদি a² 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এও কি দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা। অতএব আমরা লিখতে পারি যে এই একে আমরা কি লিখতে পারি, 2c। একটু আগে বুঝিয়েছিলাম, c = কি হবে, একটি অখণ্ড সংখ্যা, সিম্পল কথা। এখন আমরা কি করব, এই এর ভ্যালু এই 1 এ বসিয়ে দেবো, এটাকে আমি 1 দিয়ে দিচ্ছি। তাহলে এর মান 1 এ বসানোর পরে কি হবে, এর জায়গায় আমাদের 2c এর জায়গায় b²। তারপরে এটাকে বাংলায় 4c² হয়ে যাবে, তাহলে 2b²। এরপরে হয়ে যাবে এর জায়গায় কি হয়ে যাবে, 2c², সিম্পল, = b²। এখন এটা থেকে আবার কি হলো, আমাদের এই যে b² = 2c² বের হয়ে এসেছে। এর কথার অর্থ কি, যে b² 2 দ্বারা বিভাজ্য, b² 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ বিও কি দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, সেই উপপাদ্য মতে। কিন্তু এটি এই যে এখান থেকে আমরা একটা 2 দ্বারা বিভাজ্য b পেয়েছি, এখান থেকে আমরা বলছি a 2 দ্বারা বিভাজ্য। তাহলে এর থেকে কি হচ্ছে, আমাদের এই যে পরস্পর মৌলিক a এবং b দুটি পরস্পর মৌলিক হচ্ছে, সেটার কথা আমাদের বিরুদ্ধাচরণ করছে। তাহলে কিন্তু এটি এই সে সমস্ত ঘটনা এটি এই কথার বিরুদ্ধাচরণ করে যে a এবং b পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে বিরুদ্ধাচরণ করলো কেন? তাহলে আমরা বলবো এই বিরুদ্ধাচরণ কারণ হলো যে আমাদের ভ্রান্ত ধারণা যে কি আমাদের ভ্রান্ত ধারণা যে √2 একটি পরিমেয় সংখ্যা, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা প্রথমে নোট করে নাও, একটু 2 লাইন আছে সেগুলো আমি উপরে লিখে দিচ্ছি উপরে, বা আমি কি করি, আমি এই জায়গায় লিখে দিই, ঠিক আছে, কারণ এই সেম ফরম্যাটটাকে আমরা √3 জন্য ইউজ করব। তাহলে যদি এরকম লেখা থাকে তাহলে কাজটা আরো তাড়াতাড়ি হবে। আমি একটু উপরে লিখে দিই লাইনগুলো, ঠিক আছে। তাহলে এই দেখে নাও শেষের 2 লাইন কিন্তু, ঠিক আছে। তোমরা বলবে এত কিছু লেখা লাগে কি, এখানে সিম্পল ফরম্যাটটা একদম ইজি। তোমার √2 √3 √5 একইভাবে হয়, সেগুলো দেখলে তোমাদের হয়ে যাবে। যেমন এই বিরুদ্ধে, এখানে যে বলছিলাম যে বিরুদ্ধাচরণ করছে এবং বি মৌলিক সংখ্যা পরস্পর, এখানে বলছি এই বিরুদ্ধের বা বিরোধিতা ধরে নাও, বা বিরুদ্ধের, হ্যাঁ, এই বিরুদ্ধের কারণ হলো আমাদের ভ্রান্ত ধারণা যে আমরা কি নিয়েছিলাম, √2 একটি পরিমেয় সংখ্যা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম। তাহলে সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম, আমরা বুঝতে পারলাম যে √2 একটি আসলে কি না, একটি পরিমেয় না, একটি অপরিমেয় সংখ্যা। তাহলে হয়ে গেল আমাদের √2 অপরিমেয় সংখ্যা ব্যবহার। এখানে কিভাবে আমরা √3 ক্ষেত্রে দেখি, √3 ক্ষেত্রে কি হবে, ভেরি ইজি। যেমন এখানে আমাদের দেওয়া থাকবে যে এখানে উদাহরণ আছে, উদাহরণ 9, ঠিক আছে, একটু আমি বদলিয়ে নিই, উদাহরণ 9। এখানে কি হবে, √3 একটি অপরিমেয় সংখ্যা, √3 একটি অপরিমেয় সংখ্যা। √3 যদি অপরিমেয় সংখ্যা হয় তাহলে আমাদের মানে দেওয়া আছে অপরিমেয় সংখ্যা, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরি √3 একটি
পরিমেয় সংখ্যা। √3 যদি পরিমেয় সংখ্যা হয় তাহলে √3 কে আমরা কি লিখতে পারবো, পি বাই কিউ আকারে লিখতে পারবো, কিউ নট ইকুয়াল টু 0। পি এবং কিউ এর মধ্যে থাকা যদি কোনো সাধারণ উৎপাদকগুলো থাকে সেগুলো ভাগ করে আমরা এ এবং বি পাবো, যেগুলো কি পরস্পর মৌলিক। এরপরে আমরা বলবো √3 আগে ছিল পি বাই কিউ, ভাগ করার ফলে এখন কি হয়ে গেল, এ বাই বি। √3 ইকুয়াল টু এ বাই বি হয়ে গেল। এখন এ ইকুয়াল টু √3b, ঠিক আছে। এ স্কোয়ার ইকুয়াল টু √3b স্কোয়ার, একই জিনিস, সেম লাইন। এ স্কোয়ার ইকুয়াল টু 3, এখানে রুট ক্যান্সেল হয়ে যাবে 3b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার কি দ্বারা বিভাজ্য, 3 এর গুণিতক হলে, তাহলে এই এ স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য, সিম্পল, একটু আগে বলেছি আমি। স্কোয়ারটা, এই স্কোয়ার যদি আমরা স্কোয়ারকে যদি আমরা 3 এর গুণিতক হিসাবে লিখতে পারি তাহলে স্কোয়ারকে কি দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, সিম্পল। যে কোনো 3 এর গুণিতক কি দ্বারা ভাগ হয়, 3 দ্বারা ভাগ হয়। যে কোনো 5 এর গুণিতক কি দ্বারা ভাগ হয়, 5 দ্বারা ভাগ হয়। তাহলে স্কোয়ারকে আমরা লিখতে পারছি 3 এর গুণিতক 3 ইন্টু বি স্কোয়ার, 3 এর গুণিতক। তাহলে কি হবে, স্কোয়ার 3 দ্বারা ভাগ হবে। স্কোয়ার যদি 3 দ্বারা ভাগ হয় তাহলে উপপাদ্য ত্রিভুজ মান অনুসারে এও কি হবে, 3 দ্বারা আমাদের ভাগ হবে। অথবা আমরা লিখতে পারি যে এ ইকুয়াল টু 3c, যে কোনো 3 এর একটা মানে 3c হিসাবে লিখেছে, সি যে কোনো একটা নাম্বার। যেহেতু এ কি দ্বারা ভাগ হচ্ছে, 3 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে এর জায়গায় কি লিখতে পারি, 3c যে কোনো একটি নাম্বার, মানে 3 তো থাকবে, মানে ভাগ হবে সি যে কোনো একটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে। এখন কি হবে, এর মান, এই যে এর মান আমরা আবার 1-এ বসাই, 1-এ বসাইলে এ ইকুয়াল টু 3c ছিল, তাহলে 1-এ বসাইলে কি হবে, 3c স্কোয়ার ইকুয়াল টু 3b স্কোয়ার। তাহলে এখানে হবে আমাদের 3c স্কোয়ার ইকুয়ালস টু 3b স্কোয়ার। এখানে এই লাইনটা থেকে একটু বদলে যাবে, যেমন ধরে নাও এখানে কি হবে, 9c স্কোয়ার ইকুয়ালস টু 3b স্কোয়ার। এখানে 3 কে 3 দিয়ে ভাগ করলাম, এখানে 3 3 9, তাহলে থাকবে কত, 3 3 9 থাকবে কত, 3c স্কোয়ার ইকুয়ালস টু b স্কোয়ার হয়ে গেল। বি স্কোয়ারকে আবার আমরা কি লিখতে পেরেছি, 3 গুণিতক হিসাবে লিখতে পেরেছি। তাহলে কি হবে আমাদের বি স্কোয়ার যেটা, সেটা 3 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। আসছে কত, তাহলে কি হবে, বি স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ বি কি দ্বারা ভাগ হবে, আমাদের 3 দ্বারা ভাগ হবে। একই কথা, বি স্কোয়ার 3 দ্বারা ভাগ হলে বিও 3 দ্বারা ভাগ, কেন, উপপাদ্য 1.3। কিন্তু এটি এই কথার বিরুদ্ধাচরণ করছে যে যদি বিও 3 দ্বারা ভাগ হয়, এখানে আমরা বলছি এও 3 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে দুটোর মধ্যে কি আছে, 3 একটি সাধারণ উৎপাদক আছে, 3 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে এ এবং বি এর মধ্যে কমপক্ষে 3 একটি সাধারণ উৎপাদক আছে। কিন্তু এটি এই কথার বিরুদ্ধাচরণ করে যে এ এবং বি পরস্পর কি মৌলিক সংখ্যা, মানে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই কথার এই বিরুদ্ধাচরণের কারণ কি, কারণ হলো যে আমাদের ভ্রান্ত ধারণা যে আমরা নিয়েছিলাম √3 একটি পরিমেয় সংখ্যা। তাহলে সুতরাং আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে √3 একটি অপরিমেয় সংখ্যা। শেষ, কিচ্ছু না, খালি 2 একটি আমি মান বদলিয়ে দিয়েছি, লাইনগুলো সেম আছে। এখন আমরা কি করবো জানো, তোমরা এগুলো তুলে নাও। এখন আমরা অ্যাকচুয়ালি ডাইরেক্ট আমরা জাম্প মারবো 1.3-এর 1 নম্বর প্রশ্নে। সেটাতে দেওয়া আছে √5 দেখাতে হবে আমাদের একটি অপরিমেয় সংখ্যা। তাহলে সেটা কিভাবে করব, তাহলে এখানে একটু পরেও যদিও হয় তোমরা লিখে নেবে, বা এই পিসটা √5-এর যে পিস তোমাদের যখন আমি অনুশীলনীতে যাব তখন সেটা ব্যাক করে এসে দেখে নেবে, কারণ এখানে তো এই সব ফরম্যাট লেখানো আছে, একটু সময় বাঁচানো যাবে যদি আমরা √5-কেও এখানে প্রমাণ করে দিই। সেম একই জিনিস, উদাহরণ 9, তো এখানে আমাদের হবে অনুশীলনী 1.3 1 নম্বর, ঠিক আছে। তোমরা এগুলো প্রথমে লিখে নাও। √3 একটি অপরিমেয় সংখ্যা, √5 একটি অপরিমেয় সংখ্যা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এখানে বলবো √5 একটি, আমরা ধরে নেব √5 একটি পরিমেয় সংখ্যা। ধরে নিলে কি হবে, √5-কে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। পি এবং কিউর মধ্যে সাধারণ উৎপাদক থাকলে সেগুলোকে ভাগ করে এ এবং বি এসে যাবে। এ এবং বি যেগুলো দুটি সংখ্যা যেগুলো পরস্পর মৌলিক, তাহলে এখানে কি হবে, √5-এর জায়গায় প্রথমে পি বাই কিউ ছিল, এখন এ বাই বি হয়ে যাবে ভাগ করার ফলে। তাহলে এই যে ভাগ করেছিলাম ভাগ এখানে উৎপাদকগুলো, তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ করলে বা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এ ইকুয়াল টু √5b, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, √5b স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে,
এখান থেকে √5 থেকে স্কোয়ার হয়ে 5 বের হয়ে আসবে, এটা 1 দিয়ে দিলাম, সিম্পল। এখন আমরা এ স্কোয়ার, তাহলে যদি এ স্কোয়ারকে যদি 5b স্কোয়ার মানে 5-এর গুণিতক দেখাচ্ছি হিসাবে লিখতে পারছি, মানে এ স্কোয়ার কী দ্বারা ভাগ হয়? 5 দ্বারা। ভেরি সিম্পল, কোনো মানে ডাউট থাকারই কথা না এখানে, ঠিক আছে। তাহলে কী হবে? 5 দ্বারা বিভাজ্য। এবং উপপাদ্য 1.3 অনুসারে এ কি দ্বারা বিভাজ্য? যদি কোনো একটা সংখ্যা স্কোয়ার একটি সংখ্যা দিয়ে ভাগ হয়, তাহলে সেই সংখ্যাটার বর্গমূলও সেই সংখ্যা দিয়ে ভাগ হবে, 5 দ্বারা ভাগ হবে, ঠিক আছে। 5 আমরা লিখতে পারি যে একে কীভাবে লিখতে পারি? একে আমরা 5c হিসাবে লিখতে পারি। এখানে c একটি কিছু নয়, বাস স্বাভাবিক একটা অখণ্ড সংখ্যা। যদি বলি যে একটা সংখ্যা আছে যেটা কি দ্বারা ভাগ করা যায়, যেটা আমাদের 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা তো জানি না, কিন্তু সংখ্যাটার আকার কি হবে? 7x হিসাবে থাকবে। x যে কোনো একটি সংখ্যা হবে, কিন্তু আকারটা কি থাকবে? 7x। 7x থাকলে সেখানে অলরেডি 7 গুণ হয়ে আসে, তাহলে যদি সংখ্যাটা 7 দ্বারা ভাগ হয়ে যায় তাহলে সেটার মধ্যে 7 থাকবেই গুণ হিসাবে, এই কথা আর কি। তাহলে a = 5c, তাহলে c একটি অখণ্ড সংখ্যা। a এর মান 1-এ বসাই, 1-এ বসালে কি হবে আমাদের? এতে কি ছিল? 5c, তাহলে 1-এ বসালে এখানে হবে আমাদের 5c স্কোয়ার, মানে এর জায়গায় 5c বসালে 5c স্কোয়ার = 5c। এই যে 1-এ 5b না, তাহলে এখানে হবে 5b। এখান থেকে আমরা একটু এই লাইনটা আমরা একটু ক্যান্সেল করে নিই, কি হবে? 5 মানে 25c = 5b স্কোয়ার। 5 দিয়ে উভয় দিকে যদি আমরা ভাগ করে নিই তাহলে 5 ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে 5 5 25, তাহলে এখানে থাকবে আমাদের 5c স্কোয়ার = b। এখন আবার এখানে রেজাল্ট দেখছি যে b স্কোয়ার কিছু সমান হয়ে গেল, 5c স্কোয়ারের সমান হয়ে গেল। তাহলে অতএব আমরা কি বলবো? b স্কোয়ার 5 দ্বারা ভাগ করা যায়, b স্কোয়ারকে 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ বিও কি দ্বারা বিভাজ্য? বিও 5 দ্বারা বিভাজ্য, সিম্পল। এই যে আমাদের উপপাদ্যের রুল, স্কোয়ার যদি ভাগ হয় তাহলে সংখ্যাটা ভাগ হবে। কিন্তু এটি এই কথার বিরুদ্ধাচরণ করে। এই যে আমরা দেখলাম এও 5 দ্বারা বিভাজ্য, বিও 5 দ্বারা বিভাজ্য, কিন্তু একটু আগে আমরা বলছিলাম যে এ এবং বি আমরা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এ এবং এটি এই কথার বিরুদ্ধাচরণ করে যে এ এবং যে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে আমরা বলবো যে আমাদের এই বান্ত ধারণা √5 একটি পরিমেয়, এ বলে আমরা বলবো যে √5 একটি আসলে পরিমেয় একটি অপরিমেয় সংখ্যা। হয়ে গেল, প্রমাণ শেষ। সেটা তোমরা তুলে নাও, এবং খুব সিম্পল দুইটা আছে সেগুলো আমরা করবো, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা কিছু খুব ছোট ছোট দুই একটা মানে এক্সাম্পল, আমি বেশি করাবো না, অলরেডি তোমরা পারবে, দেখবে কিভাবে। এখন আমাদের একটা দেওয়া আছে, যেমন 10 নম্বর দেওয়া আছে উদাহরণ, সেটা কি? ভেরি সিম্পল, কি কিছু না, 5 - √3। 5 - √3 একটু অপরিমেয় সংখ্যা দেখাতে হবে, সেম আগে যেভাবে আমরা করেছি। তো এখন আমরা √2 √3 এগুলোকে আমরা ডাইরেক্টলি ইউজ করবো, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে 5 - √3 একটি অপরিমেয় সংখ্যা, তাহলে প্রমাণ করতে হবে। আমরা প্রথমে কি করে নেব? সেটাকে আমরা পরিমেয় সংখ্যা ধরে নেবো। ধরি আমি প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিই, পরে আমি সেটা করে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে টাইম আমাদের কম লাগবে, ঠিক আছে। যেমন আমরা ধরবো যে 5 - √3 একটি কি পরিমেয় সংখ্যা, পরিমেয় সংখ্যা ধরে নেব। যদি পরিমেয় সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? p/q আকারে লিখতে পারি, যেখানে কি আছে? q ≠ 0 আছে, ঠিক আছে। এখন কি হবে দেখো, এখন এই √3 তো আমরা অলরেডি প্রমাণ করে নিয়েছি যে √3টা কি, √3টা একটি আমাদের অপরিমেয় সংখ্যা, তাহলে সেটাকে একপাশে রেখে আমরা বাকিগুলো সরিয়ে নেব, যেভাবে আমরা চলকের মান বের করি ঠিক সেইভাবে। তাহলে এখানে কি করব আমরা? যেমন এখানে -√3 আছে, তো এটাকে এদিকে নিলে আমাদের কি হয়ে যায়? +√3 হয়ে যায়। তাহলে এটাকে সেদিকে নেব এবং p/q আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে? 5 এখানে +p/q আছে, তাহলে এদিকে আসলে -p/q হয়ে আসবে। এখানে -√3 আছে, সেদিকে গেলে +√3 হবে, এরকম। এবং এই √3কে আবার আমরা লিখতে পারবো, এটা কিন্তু আগেরটার থেকে শর্ট আছে, অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। √3 আমরা এদিকে লিখে নিই, বাম দিকে ডান দিকে লেখার কোনো প্রবলেম নেই। ইকুয়ালস টু এই কাণ্ডটা করলে আমাদের কি হবে? এই কাণ্ডটা করলে আমাদের কিছু হবে না, নিচে কিউ এলসিএম হয়ে যাবে, 5 এবং কিউ 5q - p। আশা করি তোমরা জানো, যদি না জানো
তাহলে 8-9 এর বেসিক সেগুলো কিছু না, জাস্ট এখানে নিচে এক আছে কিউ নিলে কিউ এর মধ্যে কিউ বার যাচ্ছে, তাহলে কিউ দিয়ে 5 কে গুণ। এটা মানে আমার বেসিক ম্যাথসের ক্লাসে অলরেডি দেওয়া আছে, যে সবার লাস্টের যে ক্লাস যোগ বিয়োগ বা কিভাবে করতে হয় একটি ভগ্নাংশের, সেটা দেখে নেবে। তাহলে এই হয়ে গেল, ঠিক আছে। এখন তো আর কিছু করা যাবে না। এখন আমরা দেখি যে এখানে কিউ নট ইকুয়ালস টু 0 আর পি আর কিউ দুটো অখণ্ড সংখ্যা, ঠিক আছে। এই যে মান আসবে, এই মানটা কিউ তো নট ইকুয়াল টু 0 এখানেও, আর 5q মাইনাস পি বিয়োগ করলে আবার একটি অখণ্ড সংখ্যা আসবে, যাই আসুক না কেন। তাহলে আমরা দেখছি এটা আবার পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেছে, এবং মানে √3টা কি হয়ে গেছে আমাদের একটি পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেছে, বা যেটা হর আমাদের 0 হচ্ছে না, মানে এটা √3 একটা পরিমেয় সংখ্যার আকার নিয়ে গেছে বলতে পারি। তো √3কে এখন আমরা কি বলতে পারি এই রূপ থেকে, যে সেটা একটা পরিমেয় সংখ্যা। আমরা এভাবে ধরে নিয়ে স্টার্ট করেছিলাম, এখন দেখলাম যে আমরা কিন্তু এটাকে আমরা প্রথমে পরিমেয় সংখ্যা বলেছিলাম, এখন দেখলাম √3 একটা কি হয়ে গেছে পরিমেয় সংখ্যার আকার নিচ্ছে। কিন্তু √3 অলরেডি আমরা প্রমাণ আছে যে √3 এটা কি, এটা একটা অপরিমেয় সংখ্যা। তাহলে এখন বলবো যে এটা এই যে পরিমেয় সংখ্যার আকার নিচ্ছে, কিন্তু আসলে সেটা অপরিমেয় সংখ্যা কিসের কারণে হচ্ছে, আমাদের ভুল ধারণার কারণে হচ্ছে। যে আমরা ধরে নিলাম যে 5 - √3 একটা পরিমেয় সংখ্যা, তাই আমরা আমাদের ধারণাটা ঠিক করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে 5 - √3 একটি কি হবে, আমাদের অপরিমেয় সংখ্যা হবে, পরিমেয় সংখ্যা হবে না। সিম্পল, সিম্পল এজ ইট ইজ। এখন আমি লিখে দিচ্ছি, তাহলে এই আমাদের হয়ে গেল। যদি 5 - √3 একটি পরিমেয় সংখ্যা, যদি এরকম আমরা পরিমেয় সংখ্যা ধরি, তাহলে 5 - √3 কে কিভাবে লিখতে পারি, এ বাই বি আকারে লিখতে পারি, ঠিক আছে। যেখানে বি নট ইকুয়াল টু 0 এবং এ আর বি পরস্পর মৌলিক বা অখণ্ড সংখ্যা যেগুলো ধরলেও হবে। পরস্পর মৌলিক আসলে খুব খুব জরুরি না। যেখানে এ এবং বি অখণ্ড সংখ্যাও বলতে পারি আমরা, এভাবে বলতে পারে এ এবং বি অখণ্ড বা পরস্পর মৌলিক থাকুক ভালো হবে, কারণ √3 আমরা বলছি, ঠিক আছে। পরস্পর মৌলিক এবং বি নট ইকুয়াল টু 0, এরকম করলে আমাদের কি হবে, এই 5 - এটাকে আমরা যদি পাশে নিয়ে যাই, এটাকে এটাকে সেদিকে, তাহলে এরকম হয়ে যাবে। এবং √3 ইকুয়াল টু এটাকে একটু সিম্পলিফাই করলে এরকম হয়ে যাবে, যে যেহেতু এ বি অখণ্ড সংখ্যা, তাই 5b - a কি 5b - a বাই বি একটি কি হবে, আমাদের পরিমেয় সংখ্যা হবে। কারণ কি, উপরের ফলটা বিয়োগ করলে সেটা একটা অখণ্ড সংখ্যা আছে, নিচে একটা অখণ্ড সংখ্যা আছে, এবং বি নট ইকুয়াল টু 0 আমি প্রথমে বলে দিচ্ছি। তাহলে একটা অখণ্ড সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেছে, কিউ নট ইকুয়াল টু 0, তাহলে সেটা একটা কি হয়ে গেল, পরিমেয় সংখ্যা। অর্থাৎ √3 একটি এই জিনিসটা যদি আমরা বলি পরিমেয় সংখ্যা, তাহলে এটা যেহেতু √3 সমান, তাহলে আলটিমেটলি আমাদের বলা হলো যে √3 একটা পরিমেয় সংখ্যা। তাই আমরা অর্থাৎ বলে দিলাম যে এটা পরিমেয় সংখ্যা মানে √3 একটা পরিমেয় সংখ্যা। কিন্তু √3 আমরা অলরেডি প্রমাণ করে নিয়েছি যে √3 একটি অপরিমেয় সংখ্যা। সেই এই কথাটা, এই যে একটি পরিমেয় সংখ্যা √3, এই কথাটা √3 যে অপরিমেয়, সেটার কি করছে, বিরুদ্ধাচরণ করছে, ঠিক আছে। আর এই বিরুদ্ধাচরণের কারণ কি, এই বিরুদ্ধাচরণের কারণ আমি তো এখানে লিখিনি, এই মধ্যে লাইন হবে। এই বিরুদ্ধাচরণের কারণ হলো আমাদের ভ্রান্ত ধারণা যে 5 - √3 একটি পরিমেয় সংখ্যা, তোমরা এভাবে লিখে নাও। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে 5 - √3 একটি অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। তাহলে চলো এখন নেক্সট একটা দেখি, আরো একটা। তাহলে এভাবে আমরা উদাহরণ 11টাও দেখে নিই কি হচ্ছে আসলে। আমাদেরকে বলছে যে 3√2 একটা অপরিমেয় সংখ্যা আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রথম ধরে নিলাম 3√2 একটি পরিমেয় সংখ্যা, ভেরি সিম্পল, যেভাবে আমরা নিই। তারপরে 3√2 কে আমরা কিভাবে লিখতে পারি, এ বাই বি আকারে লিখতে পারি, যেখানে বি নট ইকুয়াল টু 0 এবং বি পরস্পর মৌলিক। কারণ কি, কারণ পরিমেয় সংখ্যাকে এভাবে লেখা যায় পরস্পর মৌলিক, সেটা আগে তো আমি সেটা অখণ্ড সংখ্যা বলতে পারি, অখণ্ড এবং বি কি অখণ্ড সংখ্যা, কারণ আমাদের পরিমেয় সংখ্যা এই আমাদের রুলটা কি, পি বাই কিউ আকারে প্রকাশ করছে, কি নট ইকুয়াল টু 0, পি এবং কিউ দুটি অখণ্ড সংখ্যা, তাহলে এ এবং বি দুটি অখণ্ড সংখ্যা এবং বি নট ইকুয়াল টু 0 একই আকার। তাহলে এখান থেকে আমরা যদি 3কে যদি সরিয়ে নিই, তাহলে নিচে চলে যাবে, যেখানে গুণ আছে ডিভাইড হয়ে যাবে, তাহলে √2 ইকুয়াল টু কি হয়ে যাবে, a/3b। যেহেতু এ এবং বি কি অখণ্ড সংখ্যা, তাহলে এই a/3b সেটাও একটা কি হয়ে যাবে, আমাদের একটা অখণ্ড সংখ্যা, মানে নিচে 3b, বি অলরেডি 0 না, তাহলে 3b কিভাবে 0 হবে না, এ এবং বি যেহেতু অখণ্ড সংখ্যা, তাহলে সেটা পি বাই কিউ আকারে প্রকাশ অলরেডি হয়ে গেল। তাহলে এটা একটা কি হয়ে যাবে, পরিমেয় সংখ্যা। এটা পরিমেয় সংখ্যা বলার অর্থটাই হলো যে আমাদের √2 আমরা কি বলছি, পরিমেয় সংখ্যা, অর্থাৎ আমরা √2 কে একটা পরিমেয় সংখ্যা, √2 আমি একটু আগে প্রমাণ করছি সেটা একটা কি অপরিমেয় সংখ্যা। কিন্তু এটা √2, এটা যে এই যে এই কথা,
এই যে √2 একটি পরিমেয় সংখ্যা, এই কথাটা এটা মানে এটা দিয়ে বুঝাচ্ছি যে √2 যে পরিমেয় তার বিরুদ্ধাচরণ করছে এই কথাটা, ঠিক আছে। তাহলে এরপরে কিন্তু এই লাইনটা লিখবে, এক লাইনে হয়ে যাবে তোমাদের। এই বিরুদ্ধাচরণের কারণ হলো আমাদের ভ্রান্ত ধারণা যে 3√2 একটি পরিমেয় সংখ্যা। এই যে ধরে নিয়েছিলাম আমরা 3√2, এটা ধরার কারণে এই অসুবিধাটা হয়েছে, কন্ট্রাডিকশনটা হয়েছে। এক জায়গায় পরিমেয় এসেছে, আমার অপরিমেয় এসেছে, পরিমেয় এসেছে, আমরা অলরেডি জানি √2 একটি অপরিমেয়। তাহলে আমরা সুতরাং আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে 3√2 একটি কি হবে আমাদের অপরিমেয় সংখ্যা হবে, ঠিক আছে। এখন আমরা এরকম আর শুধু একটা দেখবো, আর কিছু দেখবো না। যেমন আমাদের 1.3 এর 3 নম্বরের 1 নম্বর, যেমন 1/√2 সেটা দেখবো। বাকিগুলো একদম যুক্ত, সেম টু সেম, লাইনগুলো সেম থাকবে, তোমরা জাস্ট ইউজ করবে। আশা করি তোমরা পারবে। লাস্ট একটা দেখিয়ে দিই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো 3 নম্বরের 1 নম্বর যে এক্সারসাইজের আমাদের কাশি মানে খুব বেশি, মানে 1 সেকেন্ড টাইম দিচ্ছে না কাশি। 1/√2 একটি অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। তাহলে যদি 1/√2 একটি পরিমেয় সংখ্যা, 1/√2 = a/b লিখতে পারি। এখানে কিন্তু আমরা a এবং b উভয়টিকে আমাদের নট ইকুয়াল টু 0 লিখতে হবে, ঠিক আছে। তাহলে √2 কি হয়ে যাবে আমাদের, এটাকে যদি উল্টিয়ে নিই তাহলে এটা উল্টিয়ে যাবে। √2 ভ্যালু তো বের করতে হবে, আলটিমেটলি ক্রস মাল্টিপ্লিকেশন বা যেভাবেই করি না কেন √2 বের করতে হবে। আমরা দেখছি 1/√2 আছে, সেটা উল্টালে কি হয়ে যাবে, √2 হয়ে যাবে। তাহলে এটা বাম দিক উল্টালে ডান দিকে উল্টে নিলাম, কি আছে, √2 = b/a। যেহেতু a এবং b অখণ্ড সংখ্যা, তাই আমরা b/a সেটাও কি হয়ে যাবে আমাদের একটি অখণ্ড সংখ্যা এবং একটি পরিমেয় সংখ্যা হয়ে যাবে, একটি পরিমেয় সংখ্যা হয়ে গেল। অর্থাৎ √2 একটি কি হয়ে গেল, আলটিমেটলি b/a যদি পরিমেয় সংখ্যা হয়, √2 একটি পরিমেয় সংখ্যা। কিন্তু অলরেডি আমাদের প্রমাণ করা আছে যে √2 একটি পরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা। তাহলে এই কথা আমাদের বিভ্রান্তি করে ফেলছে, কন্ট্রাডিকশন এসে গেছে। তাহলে এই কন্ট্রাডিকশনের কারণ কি, আমাদের ভ্রান্ত ধারণা যে আমরা কি ধরে নিয়েছিলাম 1/√2, আমরা ধরে নিয়েছিলাম যে 1/√2 একটি পরিমেয় সংখ্যা, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে 1/√2 একটি অপরিমেয় সংখ্যা। তাহলে ভেরি ইজি। আমি চেয়েছিলাম যে 1.3 এবং 1.4 একসাথে নিতে পারতাম আমি, কিন্তু একটু লম্বা হয়ে যায় আর তোমরা বেশ মানে বেশি ভালো লাগে না তোমাদের লম্বা ক্লাস, আমি এরকম বুঝতে পেরেছি, তাই আমি একটু শর্ট করে নিলাম, ঠিক আছে। এখন দেখি আমরা নেক্সট ক্লাসে খুব ইজি এরকম ছোট্ট একটি ক্লাসের মধ্যে আমরা 1.4টাও শেষ করে নেবো। আজকে এখানে থাকো, ঠিক আছে। টেক কেয়ার, বাই বাই।